ما توقع داشتیم وقتی که بحث شهادت বাংলাদেশের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে মোটেও খুশি নয় দেশটি। রাষ্ট্রদূতের মাধ্যমে অনেকটা স্পষ্টভাবেই বাংলাদেশকে হুমকি দিল ইরান। অনেক সময় কূটনীতির টেবিলে বসে হাসি মুখে বলা একটা কথাও একটা দেশের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যতম বড় পরাশক্তি ইরান হঠাৎ করে বাংলাদেশের উপর এতটা ক্ষুব্ধ কেন? কূটনীতির দুনিয়াটা আসলে খুব অদ্ভুত। এখানে কেউ সরাসরি রেগে গিয়ে টেবিল চাপড়ায় না। এখানে চরম ক্ষোভের কথাটাও বলা হয় মিষ্টি করে, মুখে হাসি মেখে। কিন্তু সেই মিষ্টি কথার আড়ালে যে কি মারাত্মক হুঁশিয়ারি লুকিয়ে থাকে সেটা কেবল তারাই বোঝে যারা ভূ রাজনীতির খোঁজ খবর রাখে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ঠিক এই কাজই করেছেন। তিনি শান্ত গলায় একটা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ তো আর চিরকাল চলবে না, একদিন ঠিকই শেষ হয়ে যাবে। কিন্তু এই যুদ্ধের দুঃসময় কে কেমন আচরণ করেছে, কোন দেশ আমাদের পাশে ছিল আর কে মুখ ঘুরিয়ে নিয়েছে, সেটা আমরা খুব ভালো করেই মনে রাখব। শুধুমাত্র জামায়াতের আমিরের সমর্থন ছাড়া বাংলাদেশ সরকার থেকে কোনো সমর্থন পায়নি ইরান। কথাটা শুনতে সাধারণ মনে হলেও আন্তর্জাতিক কূটনীতির ভাষায় এর চেয়ে বড় হুমকি আর কিছু হতে পারে না। ইরান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে তাদের এই মুহূর্তে বাংলাদেশের কাছ থেকে কোনো আর্থিক বা সামরিক সহায়তার দরকার নেই। তাদের দরকার ছিল একটু সমর্থন। কিন্তু সেই জায়গায় বাংলাদেশ এমন এক অবস্থান নিয়েছে যা তেহরানের নেতাদের চরমভাবে হতাশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ঠিক এমন কি করেছে যার কারণে ইরানের মতো একটা দেশ সরাসরি এভাবে বার্তা দিল? যখন ইরানের ওপর একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আক্রমণ চালানো হলো, তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের সরিয়ে দেওয়া হলো, তখন পুরো বিশ্ব একটা প্রতিক্রিয়া দেখিয়েছিল। এমনকি যেসব পশ্চিমা দেশ বা ইউরোপিয়ান রাষ্ট্রগুলো ঐতিহাসিকভাবে ইসরায়েলের সমর্থক, তারাও কিন্তু আকাশপথ বন্ধ করে দেওয়া বা অন্তত একটা দায়সারা নিন্দা প্রকাশ করার মতো কাজ করেছে। কারণ অন্য একটা স্বাধীন দেশের ওপর এভাবে আক্রমণ চালানোটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কিন্তু বাংলাদেশ সেই মুহূর্তে পুরোপুরি নীরব থাকল। কিন্তু যখন ইরান পাল্টা জবাব দিতে শুরু করলো, তখন বাংলাদেশ ঠিকই একটা বিবৃতি দিয়ে বসল। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে ইরানের আক্রমণের একরকম নিন্দা জানালো ঢাকা। অর্থাৎ যখন ইরানের ওপর আক্রমণ হলো তখন বাংলাদেশ চুপ, আর যখন ইরান পাল্টা আক্রমণ করলো তখন বাংলাদেশ মুখ খুলল, যেটার আসলে কোনো দরকারই ছিল না। ইরানের মতো আত্মমর্যাদাবান জাতির কাছে এটা কতটা অপমানের সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার দরকার নেই। এখানেই শেষ নয়, আরও একটা ঘটনা ঘটেছে যা কূটনৈতিক শিষ্টাচারের চরম অবমাননা হিসাবে দেখছে ইরান। যখন তাদের শীর্ষ নেতা নিহত হলেন, তখন ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে শোক বই খোলা হয়েছিল। বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা সেখানে গিয়ে স্বাক্ষর করবেন, একটু শোক জানাবেন। কিন্তু অবাক করার বিষয় হলো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমনকি নিম্ন পদস্থ কোনো কর্মকর্তাও সেই দূতাবাসে গিয়ে শোক বইয়ে একটা সাইন পর্যন্ত করেননি। একটা দেশের এত বড় একটা ট্র্যাজেডিতে আপনি যখন ন্যূনতম শিষ্টাচারটুকুও দেখাবেন না, তখন সেই দেশ তো আপনার উপর ক্ষুব্ধ হবেই। এটা তো কোনো সাধারণ পররাষ্ট্রনীতির কাতারেই পড়ে না। তাহলে কি আমাদের কূটনীতিবিদরা এতটা আনাড়ি? তারা কি বোঝেন না যে এই নীরবতা বা একপেশে অবস্থান ভবিষ্যতে কতটা ভোগাতে পারে? এবার মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। কেন বাংলাদেশ চাইলেও সরাসরি ইরানের পক্ষে গলা উঁচু করতে পারছে না? এর পেছনে রয়েছে আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের অর্থনীতির সবচেয়ে বড় দুই খুঁটি। একদিকে আছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, আর অন্যদিকে আছে মধ্যপ্রাচ্যের আরব বা গালফ দেশগুলো। বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে তৈরি পোশাক শিল্প আর রেমিটেন্সের উপর। আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হলো আমেরিকা ও ইউরোপ। আমেরিকা যদি কোনো কারণে বাংলাদেশের উপর ক্ষেপে যায়, আর যদি আমাদের পোশাক রপ্তানির উপর মাত্র 5% শুল্ক বাড়িয়ে দেয়, তাহলেই আমাদের পুরো গার্মেন্ট সেক্টর তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অন্যদিকে আমাদের রেমিটেন্সের সবচেয়ে বড় উৎস হলো সৌদি আরব, আমিরাত কিংবা গালফ কান্ট্রিগুলো। ইরান এবং আরব দেশগুলোর মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলে সেটা তো সবারই জানা। এখন বাংলাদেশ যদি সরাসরি ইরানের পক্ষে অবস্থান নেয়, আর গালফ দেশগুলো যদি সিদ্ধান্ত নেয় যে তারা আর বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নেবে না, কিংবা সেখানে থাকা লক্ষ লক্ষ শ্রমিককে দেশে ফেরত পাঠিয়ে দেয়, তাহলে কি হবে? দেশে আক্ষরিক অর্থেই দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। পাশাপাশি আছে জ্বালানি তেলের সংকট। দেশের বড় বড় কারখানা, বিদ্যুৎ কেন্দ্র বা যানবাহন চালানোর জন্য যে বিপুল পরিমাণে জ্বালানি তেলের দরকার হয়, সেটা আসে এই মধ্যপ্রাচ্য থেকেই। ফলে আমেরিকা এবং আরব ব্লককে রাগিয়ে দিয়ে ইরানের পক্ষে দাঁড়ানোর মতো অর্থনৈতিক জোর বা সাহস কোনোটাই বাংলাদেশের নেই। বিশ্বমঞ্চে বাংলাদেশ এমন কোনো সুপার পাওয়ার নয় যে আমাদের কথায় যুদ্ধ থেমে যাবে বা শুরু হবে। আমাদের টিকে থাকার জন্যই পরাশক্তিগুলোর সাথে তাল মিলিয়ে চলতে হয়।
কিন্তু তাই বলে কি বাংলাদেশ যেটা করেছে সেটাই একমাত্র রাস্তা ছিল? এই ঝামেলার ভিতরে কি একটু ভেবেচিন্তে হাঁটা যেত না? স্মার্ট কূটনীতি কাকে বলে সেটা বুঝতে হলে তাকাতে হবে প্রতিবেশী দেশ ভারতের দিকে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন শুরু হলো তখন আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ভারতের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল। আমেরিকার স্পষ্ট দাবি ছিল ভারতকে অবশ্যই রাশিয়ার এই আগ্রাসনের নিন্দা জানাতে হবে। কিন্তু ভারত কি করল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন কয়েক মাসের জন্য পুরোপুরি বোবা হয়ে গেলেন। তিনি টু শব্দটিও করলেন না। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে যতগুলো প্রস্তাব তোলা হলো, ভারত ঠান্ডা মাথায় সবগুলোতে ভোটদানে বিরত থাকল। তারা না গেল রাশিয়ার বিরুদ্ধে, না গেল আমেরিকার পক্ষে, বরং এই সুযোগে তারা রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে নিজেদের অর্থনীতিকে আরও শক্তিশালী করল। পশ্চিমা বিশ্ব অনেক চোখ রাঙালো বটে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের কিছুই করল না। বাংলাদেশের পররাষ্ট্র নীতিও ঠিক এমনটাই হতে পারত। আপনি যখন জানেন যে আপনার একপাশে আমেরিকা আর আরব ব্লক, অন্য পাশে ইরান, এবং আপনি কারো সাথেই শত্রুতায় জড়াতে পারবেন না, তখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা। আপনি যদি সবার অপরাধে সমানভাবে নিন্দা জানাতে না পারেন, যদি বড় পরাশক্তির দিকে আঙুল তোলার সাহস আপনার না থাকে, তাহলে আপনার উচিত পুরোপুরি নীরব থাকা। বাংলাদেশ যদি নীরব থাকতো তাহলে ইরান হয়তো খুব একটা খুশি হতো না, কিন্তু তারা এতটা ক্ষুব্ধও হতো না। কিন্তু বাংলাদেশ নীরব না থেকে একটু মুখ খুলতে গিয়েই বিপত্তি বাঁধিয়ে ফেলল। একটা ছোট দেশ হিসেবে বিশ্বমঞ্চে আমাদের সমর্থন হয়তো খুব একটা প্রভাব ফেলে না, কিন্তু আমাদের নিন্দা জানানোটা ঠিকই একটা পক্ষের কাছে আমাদের শত্রু বানিয়ে দেবে। সাধারণ জনগণের সেন্টিমেন্টের দিকে তাকালে কিন্তু চিত্রটা একেবারেই ভিন্ন। বাংলাদেশের সাধারণ মানুষ ঐতিহাসিকভাবেই সবসময় মুজলুমের পক্ষে কথা বলে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে যেখানেই অবিচার হয়েছে, এদেশের মানুষ তার প্রতিবাদ করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতেও সাধারণ মানুষের সেন্টিমেন্ট পুরোপুরি আগ্রাসনের বিরুদ্ধে। তারা দেখছে কিভাবে দিনের পর দিন আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে সেটা সাধারণ মানুষের নৈতিক অবস্থানের প্রতিনিধিত্ব করে না। সবচেয়ে ভয়ের জায়গাটা কোথায় জানেন? যুদ্ধের ময়দানে পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে। ইরান বারবার বলছে তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। যদি সত্যি পরিস্থিতি এমন দাঁড়ায় যে ইরান ওই অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় এবং রাষ্ট্রদূতের কথা অনুযায়ী তারা যদি সত্যিই বাংলাদেশের এই নীরবতা ও বৈরী আচরণকে মনে রাখে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের ধস নামতে পারে। বর্তমানে রাশিয়া থেকে সরাসরি তেল আনতে পারছি না। এর মধ্যে আবার শোনা যাচ্ছে ভারত নাকি রাশিয়ার তেল নিজেদের শোধনাগারে পরিশোধন করে তারপর আমাদের কাছে বিক্রি করবে, কারণ বাংলাদেশের নিজস্ব রিফাইনারি বন্ধ, ক্রুড অয়েল শোধন করার মতো অবস্থা নেই। এখন দেখুন জ্বালানির মতো এমন স্পর্শকাতর জায়গায় বাংলাদেশ কতটা পরনির্ভরশীল হয়ে পড়ছে। ভারত যদি আমাদের তেলের মিডলম্যান হয়ে যায়, তাহলে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে কূটনীতির টেবিলে বাংলাদেশ কাছ থেকে কি সুবিধা আদায় করে নেবে সেটা কি একবার ভেবে দেখেছেন? আমরা এমন এক ভূ রাজনৈতিক গোলকধাঁধায় আটকে যাচ্ছি যেখানে প্রতিটি ভুলের জন্য ভবিষ্যতে অনেক বড় মাসুল গুনতে হবে। খুব সূক্ষ্ম উপায়ে বাংলাদেশকে এমন শিকলে বাঁধা হচ্ছে যা থেকে বের হওয়া আগামী দিনে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।